অন্তর্বর্তীকালীন সরকারে আরো 3 জন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থান কোনো অংশে কোনো কমতি ঘটেনি, বরং আরো খারাপের দিকে যাচ্ছে দিনকে দিন। এবং আজকে অলরেডি আপনি দেখতে পেয়েছেন যে নূর হোসেন চত্বর থেকে শুরু করে ইন্ডিয়ান মিডিয়া পর্যন্ত কিভাবে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে আছে। এই অবস্থায় যে 3 জন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন তাদের একজনকে বাদ দিয়ে বাকি 2জনকে নিয়ে সিরিয়াস ধরনের বিতর্ক রয়েছে, এবং সেই বিতর্ক কি এবং কিভাবে ট্রাম্পকে পুঁজি করে বাংলাদেশকে আরো একবার অস্থিতিশীল করার কাজ করে যাচ্ছে হাসিনা এবং তার পুরো বাহিনী, এটাই আজকে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করবো। এবং আমাকে ফলো করার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন। সবগুলো জায়গায় আমি রয়েছি। এর বাইরে আপনি আমাকে ইমেল করে আপনার কথাবার্তা জানাতে পারেন। এনজয় করুন। অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে যে উপদেষ্টারা রয়েছেন তাদের সহ এই 3 জন উপদেষ্টা মিলে সব মিলিয়ে এই মুহূর্তে উপদেষ্টা সংখ্যা হয়ে গেছে 20 জনের বেশি। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যে বর্তমান 3 জন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন তার মধ্যে মাহফুজ আলম ছাড়া বাকি 2 জনের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে নিয়ে সিরিয়াস ধরনের বিতর্ক রয়েছে, এবং সেই বিতর্কগুলো কি সেটা আপনাদের সিরিয়াস জানা প্রয়োজন, এবং কেন এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ একটা লক্ষণ এবং আমাদের দেশকে পুরোপুরি বিকল করে দেওয়ার প্ল্যানে এগুচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয়। মোস্তফা সরোয়ার ফারুকীকে চিনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। শেখ বশিরকে হয়তো অনেকে নাও চিনতে পারেন, কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকীকে বেশিরভাগ মানুষই চিনেন। যে মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা সিরিয়াসলি এতটাই ন্যাংটা ভাবে আওয়ামী লীগের বগল দাবে আটকে থাকতে দেখেছি, যেটা হয়তো নাট্য জগতে আর খুব কম মানুষকেই আমরা দেখেছি। জুনায়েদ আহমেদ ফলক থেকে আরাফাত হোসেন কিংবা শেখ হাসিনা, এমন কোনো মানুষ নেই তার সাথে সিরিয়াস ধরনের গভীর সম্পর্ক ছিল না, এবং তাদের পক্ষ হয়ে তিনি ওপেন ফিল্ডে কথা বলেননি। যে মানুষটা সরাসরি একটা স্বৈরাচার সরকারকে ওপেন ফিল্ডে সমর্থন দিয়েছে বিগত 15 বছরের সময়ে, এমন কোনো জায়গায় নেই যিনি সরকারের পক্ষ হয়ে কাজ করেননি। সেই মানুষটাকে অন্তর্বর্তীকালীন সরকারের ডেকে দেওয়া হয়েছে এবং একটা উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এইটুকু নয়, তার শুধু ফেসবুক পেজটা যদি আপনি ক্লিয়ারলি ঘাঁটতে শুরু করেন, পেছনের দিকে যেতে থাকেন, তাহলে আপনি খুঁজে পাবেন এই মানুষটা কতটা জঘন্য ছিল, কতটা বেশি আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গেছে দীর্ঘ 15 বছর সময়ে। তার প্রতিটা পরতে পরতে এত বেশি জঘন্যতা অবস্থান করে যাচ্ছে, যা আসলে সত্যিকার অর্থে ভাষায় প্রকাশ করার মতো নয়, বিশ্লেষণ করার মতো নয়, এবং তাকে কোন ভাষায় আমি আসলে ব্যাখ্যা করবো খুঁজে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে 5ই আগস্টের যে বিজয় হয়েছিল, সেই বিজয়ের পরপর মোস্তফা সরোয়ার ফারুকী সরাসরি ধানমন্ডি 32 নিয়ে একটা বিশাল পোস্ট করেছেন, যেখানে তিনি প্রধান উপদেষ্টাকে সাজেস্ট করেছেন এটাকে রিস্টোর করার জন্য এবং সব ধরনের আলামত সংগ্রহে রাখার জন্য। তিনি সরকারকে ওই সময় সাজেস্ট করে যাচ্ছেন যখন রক্তের দাগ তখনও ঢাকার বিভিন্ন রাস্তা থেকে শুকোয় নিয়ে হাজারো ছাত্র তখনও হাসপাতাল বেডে কাতরাচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই তখনও শুধুমাত্র মুক্তির আশায় দিন গুনছে। তখন তিনি সরকারকে সাজেস্ট করে যাচ্ছেন ধানমন্ডি 32 রেস্টোর করার জন্য, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বৈরাচার এবং সর্বশেষ স্বৈরাচার দুইটাকে আসলে রিস্টোর করার জন্য। আপনারা ক্লিয়ারলি জানেন 1972 সংবিধানের পর থেকে শেখ মুজিবুর রহমান সিরিয়াস আকারের একটা স্বৈরাচারে পরিণত হয়েছেন। 74 দুর্ভিক্ষ কিন্তু তার আমলে তার কারণেই হয়েছে, এবং তিনি মানুষকে এতটাই কষ্ট দিয়েছিলেন শেষ পর্যন্ত মানুষ কু করতে বাধ্য হয়েছিল। ঠিক একইভাবে তার মেয়ে 2009 ক্ষমতায় আসার পর থেকে 2008 শেষ দিকে ক্ষমতায় আসার পর থেকে গত 5ই আগস্ট পর্যন্ত তিনি শতভাগ স্বৈরাচারী শাসন কায়েম করেছেন। শুধুমাত্র স্বৈরাচারী শাসন যদি ছিল একটা ভিন্ন কথা, কিন্তু স্বৈরাচারী শাসনের বাইরে তিনি গিয়ে এতটাই জঘন্য অপরাধ করেছেন যে তিনি একটা গণহত্যা চালিয়ে দিয়েছেন। উইদিন 2 সপ্তাহের ব্যবধানে তিনি প্রায় 1600 মানুষকে হত্যা করেছেন ঢাকার রাস্তায়। 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত তিনি হত্যা করেছেন, এবং সেই মানুষটার পক্ষ নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী তার গত 15 বছরে এমন কোনো জায়গা নেই যে ন্যাংটা হয়ে নাচেননি। তার এই ন্যাংটা নাচার কারণে সরকার সংস্কৃতি জগতের প্রত্যেকটা পরতে পরতে, সেই সময়ের সরকার প্রত্যেকটা পরতে পরতে সাধারণ মানুষকে পিষে মেরেছে বলতে গেলে। মোস্তফা সরোয়ার ফারুকীর এমন অসংখ্য কীর্তি অলরেডি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, আপনারা ক্লিয়ারলি খুঁজে পাবেন। ইনফ্যাক্ট তিনি ইনডিরেক্টলি LGBTQ, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল যত কিছু রয়েছে হাঙ্কি পাঙ্কি, তার সবগুলোকে সমর্থন দিয়ে গেছেন। তার ওই কর্মজীবনে এটার ডকুমেন্ট অলরেডি রয়ে গেছে, এবং এই মানুষটাকে আমরা ইন্টারিম গভর্নমেন্টে বসিয়েছি। অ্যাকচুয়ালি অনেক যুক্তিতে তাকে বসানোর মতোই। আমি ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছেন তখন আমি ইউনূস রিস্ক নামে একটা ভিডিও করেছিলাম, সেখানে এই জিনিসগুলো আমি হাইলাইট করেছি যে ডক্টর ইউনূসের কারণে আমাদের দেশে আসলে কি কি বিপদগুলো ডেকে আসতে পারে। এটা তার মধ্যে একটা, যে LGBTQ, বাইসেক্সুয়াল, গে, লেসবিয়ান যতগুলো রয়েছে সেগুলোকে রাইট প্রদান করার জন্য তিনি ওই মানুষগুলোকে এখানে নিয়ে আসবেন। মোস্তফা সরোয়ার ফারুকী সম্ভবত সেই ধারার প্রথম মানুষটা। একইভাবে মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে নাট্য জগতে বিশাল একটা সিন্ডিকেট গত 20 বছর ধরে কাজ করে যাচ্ছে। আপনারা কি এটা জানেন? অনেকে হয়তো এটা জানেন না। মোস্তফা
মোস্তফা সরোয়ার ফারুকের নেতৃত্বে গড়ে উঠে নাট্যজগৎ কিংবা আমাদের সংস্কৃতি জগতে বাই ব্রাদার গ্রুপ, যেটা অলিখিত গ্রুপ। আপনি যত জনকে দেখতে পাচ্ছেন, মাবরুর রশিদ বান্না, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, এরা সবাই বাই ব্রাদার গ্রুপের একটা কোরাম এবং মোস্তফা সরোয়ার ফারুকের হাতে তৈরি করা একটা কোরাম। এদের যন্ত্রণায় বিভিন্ন ধরনের মানুষ, উঠতি যারা নাট্যকর্মী রয়েছেন অথবা সংস্কৃতি জগতে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান, তারা কেউ ঠিক মতো নিজেদের কেরিয়ারও গড়তে পারেনি। এমন অনেক রয়েছে কেরিয়ার ঘটিয়ে পালিয়ে অন্য পেশায় চলে গেছেন বাধ্য হয়ে, কারণ তাদের যন্ত্রণায় একটা টিভি তাদের নাটক নিতে পারে না, কিংবা একটা নাটক তারা আয়োজন করতে পারেন না, কোনো থিয়েটার তারা করতে পারেন না। এই ধরনের প্রবলেমগুলো তিনি একটা বিশাল অদৃশ্য সিন্ডিকেট তৈরি করে এটা তৈরি করেছেন। এবং ভাই ব্রাদার গ্রুপ সম্পর্কে নাট্য জগতে জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আমি জানি না এই মানুষগুলো কেন এখন খুব সহজে এই অদ্ভুত লোকটাকে একটা উপদেষ্টা হিসেবে মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আমার আসলে জানা নেই। তবে এটা আমাদের জন্য সিরিয়াস অশনি সংকেত। এরপরে রয়েছে শেখ বশির, যিনি মূলত একজন ব্যবসায়ী। কত বড় ব্যবসায়ী তার একটা উদাহরণ দিচ্ছি। আকিজ গ্রুপকে হয়তো অনেকে খুব ভালো করে চেনেন, বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী একটা গ্রুপ এবং খুব ভালোভাবে সেই গ্রুপ কাজ করে যাচ্ছে। আকিজ গ্রুপ থেকে বেরিয়ে বশির আকিজ গ্রুপের রূপ নিয়েছে এবং সেটার অ্যাকচুয়ালি ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান যাই বলি, তিনি হচ্ছেন শেখ বশির। শেখ বশিরের নেতৃত্বে সব মিলিয়ে 18টা সিস্টার কনসার্ন রয়েছে এই গ্রুপের আন্ডারে এবং 26,000 মানুষের কিংবা 26,000-এর বেশি মানুষ সেখানে কাজ করে যাচ্ছেন। বিশ্বের 3টা দেশে তার টোটাল কর্মযজ্ঞ রয়েছে। সো প্র্যাকটিক্যালি যদি বলি, তার ব্যবসায়িক দিক থেকে তিনি সিরিয়াস আকারের ব্যস্ত মানুষ। কতটা ব্যস্ত সেটা আসলে বলে বোঝানোর মতো নয়, তিনি অনেক পরিমাণ ব্যস্ত। এই ব্যস্ত মানুষটাকে আমরা ইন্টারিম গভর্নমেন্টে বসিয়ে দিয়েছি, যেখানে আমাদের গভর্নমেন্টের মূল টার্গেট ছিল দেশকে পুনর্গঠন করা, দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসা এবং কাজে শতভাগ মনোযোগ দিয়ে যারা আমাদেরকে এই পরিস্থিতি তৈরি করে দিতে পারবে তাকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু শেখ বশিরের বাস্তব অবস্থা দেখলে বোঝা যায় যে তিনি দেশের জন্য 5 মিনিট সময় দিবেন সেটা আছে বলে আমার মনে হয় না, বাট তাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট যদি ধরেও নেই যে তাকে সেই জায়গায় বসানোর কারণে তিনি তার গ্রুপের কাজকর্ম বাদ দিয়ে কিছুটা হলেও এখানে মনোযোগ দিবেন, তারপরেও সেটা সম্ভব নয়, কারণ তাকে তার গ্রুপ সমাধান করতেই হবে এবং তিনি সেখানে নজর দিবেনই। যদি নজর দিয়েও দেন, তারপরও আমরা অতীত ইতিহাস থেকে বলতে পারি এই ধরনের মানুষগুলো কখনো দেশের জন্য কাজ করে না। শুধুমাত্র তার ক্ষেত্রে তার ব্যবসায়িক ফায়দা যেখানে লুটা সম্ভব কিংবা যেখানে তিনি তার সুযোগ তৈরি করতে পারবেন সেটা তিনি তৈরি করে যান প্রত্যেকবার। এবং আমরা এই ধরনের একজন দুজন নয়, আমরা এর আগে পার্টেক্স গ্রুপকে নিয়ে দেখেছি, কিছুদিন আগে আমরা বেক্সিমকোকে নিয়ে দেখেছি যে বেক্সিমকো কিভাবে দেশের একচ্ছ আধিপত্য বিস্তার করে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে। আকিজ গ্রুপের শেখ বশিরকে এখানে বসিয়ে কি আমরা বেক্সিমকোর অল্টারনেটিভ আরেকটা তৈরি করতে যাচ্ছি কিনা, এটা আসলে সিরিয়াস প্রশ্ন। কারণ আমরা ক্লিয়ারলি দেখেছি বেক্সিমকো কোন ধরনের ডমিনেশন চালিয়েছে। স্যাটেলাইট থেকে শুরু করে ইন্টারনেট কিংবা যত ধরনের ব্যবসা রয়েছে, ইভেন ফার্মাসিউটিক্যালস, তার প্রত্যেকটা প্রান্তে একচ্ছ আধিপত্য বিস্তার করেছে পুরোপুরিভাবে বেক্সিমকো। সেই বেক্সিমকো হয়তো এই মুহূর্তে সরকারে নেই, কিন্তু বেক্সিমকোর মতো করে আরেকটা মানুষকে আমরা এখানে বসিয়ে দিয়েছি যে হচ্ছে ঠিক একই ধরনের টর্চার চালাতে পারে সাধারণ মানুষের উপর, সিন্ডিকেট তৈরি করতে পারে সাধারণ মানুষকে নিয়ে। কারণ ব্যবসায়ীরা সিন্ডিকেটের মূল হোতা, তারাই সেটা তৈরি করে। এবং শেখ বশির যে এটা করবে না, এটার গ্যারান্টি আসলে ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দিচ্ছে? এর চেয়ে বড় কথা, শেখ বশির জুলাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত সরাসরি আসামি। আদালতে তার বিরুদ্ধে এই মুহূর্তে মামলাও রয়েছে। সেই মানুষটাকে ইন্টারিম গভর্নমেন্ট অ্যাডভাইজার হিসেবে বসিয়ে দিয়েছে। এটা সম্ভবত ছাত্র আন্দোলনে জড়িত সব ছাত্র এবং সাধারণ জনতার গালে জুতো মারার মতো। মোস্তফা সরোয়ার ফারুকী যে নাট্য জগতে নতুন করে ওই সিন্ডিকেট, তার পুরনো সিন্ডিকেটকে এবার বড় আকারে রূপ দেবে না, সেটার গ্যারান্টি আসলে কিভাবে দিচ্ছে? কিভাবে তিনি এগুলো তৈরি করে ফেললেন আমি জানি না। আসলে এই জায়গায় সবচেয়ে বড় আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে শেখ বশিরের ভাই এমপি আলিফ উদ্দিন মূলত ছিলেন আওয়ামী লীগের নির্বাচিত একজন সংসদ সদস্য। ওই নির্বাচিত শব্দটা আসলে ভুল হবে এখানে, রাতের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, অবৈধ সরকারের একটা সংসদ সদস্য ছিলেন। সেই ব্যক্তিকে সরকারে বসিয়ে দিয়েছেন, আওয়ামী পরিবারের একজন শেখকে বসিয়ে দিয়েছেন। আমরা আসলে কি শেখ থেকে বেরোনোর কোনো উপায় নেই? মানে শেখের মধ্যে কেন ইন্টারিম গভর্নমেন্ট আটকে যাচ্ছে, বিএনপি আটকে যাচ্ছে, জাতীয় পার্টি আটকে যাচ্ছে, ঠিক একইভাবে বর্তমান সময়ে এসে ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত আটকে গিয়েছে। এর অ্যাকচুয়ালি পেছনের কারণ কি হতে পারে? এখন আমি বলি, ইন্টারিম গভর্নমেন্টে আওয়ামী সমর্থিত কিংবা আওয়ামী মতাদর্শের মানুষগুলোকে, যারা মগজ ধোলাই করে পুরোপুরি আওয়ামী লীগের ভেতরে আটকে আছে এবং আপা ছাড়া তাদের মধ্যে আর আসলে কোনো কিছু নেই, আপার পাপ দিলেও সেটা ভালো, আপা হাগু করলেও ভালো, এই মানুষগুলোকে যে সত্যিকার অর্থে সরকারে বসিয়ে দিচ্ছে, তার প্রভাবটা আসলে কি হবে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। প্রভাবটা হবে, আপনি অলরেডি দেখেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট কতটা প্রেগনেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা ইস্যুতে বাংলাদেশকে লিটারালি ভেবে নিচ্ছে যে খড়কুটোর
মতো বাংলাদেশ উড়িয়ে যাবে, এমন কিছু ঘটে যাবে, বাংলাদেশকে অন্য কিছু করে ফেলবে। এটা হচ্ছে বাইরের পাওয়ার, কিন্তু তাদের ইন্টারনাল পাওয়ার প্রয়োজন, যেটা ইন্টারিম গভর্নমেন্টের ভেতরে আছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে ইউটিলাইজ করে মূলত আমাদের এখানে একটা বিপ্লব তৈরি করবে এবং আমাদের গভর্নমেন্টটাকে উৎখাত করে আওয়ামী সরকারকে আবার ক্ষমতায় বসাবে। তখন তাদের ইন্টারনাল কিছু মানুষের প্রয়োজন, ইন্টারনাল তথ্য জানার জন্য। সেই ইন্টারনাল মানুষগুলো মোস্তফা সরোয়ার ফারুকী, বশির কিংবা যাকে নিয়ে বেশি বিতর্ক হচ্ছে সাখাওয়াত হোসেন কিংবা আসিফ নজরুল, এ ধরনের মানুষগুলো যে হবেন না, এটার গ্যারান্টি আসলে কিভাবে দিচ্ছেন? কারণ আমরা ক্লিয়ারলি দেখতে পেয়েছি, বিশেষ করে মোস্তফা সরোয়ার ফারুকী, বশির, যতগুলো মানুষ রয়েছেন, এরা সরাসরি আওয়ামী লীগের ভেতরের লোকজন। এই ভেতরের মানুষগুলোকে গভর্নমেন্টে প্রবেশ করানো মানে হচ্ছে কমপ্লিট এই জাতির সাথে একটা প্রতারণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিশাল আন্দোলন করে স্বৈরাচার মুক্ত দেশ গড়ার প্ল্যান নিয়েছে, তার সাথে একটা প্রতারণা। এবং আমি যদি আরো একটু ক্লিয়ারলি বলি, আমার তো মনে হচ্ছে যে আন্দোলন ওই সময় শুরু হয়েছে, আমরা ভেবেছিলাম 5ই আগস্টে বিজয় হয়েছে, সেই বিজয় আসলে হয়নি। মূলত বিজয়ের গ্লানিটা আমরা একটু উপভোগ করার চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে সেই বিজয়কে বাধাগ্রস্ত করার জন্য নতুন করে এই ধরনের একটা শক্তিকে এখানে বসানো হয়েছে। আমাদের আন্দোলন সম্ভবত নতুন করে আবার একইভাবে করতে হচ্ছে। কিংবা কালকে থেকে যদি কেউ মাঠে নেমে যায়, ঢাকার রাস্তায় অবরোধ করে ছাত্ররা, কিংবা প্রধান উপদেষ্টার বাসভবনের এরিয়া অবরোধ হয়ে যায়, তাহলে আপনি দোষ কাকে দিবেন? ছাত্ররা কি ভুল এই জায়গায়? সবাইকে মনে করে ছাত্ররা এইটুক বুঝে না যে আওয়ামী লীগের ভেতরে একজন মানুষ উপদেষ্টা পরিষদে গেলে কি হতে পারে, কিংবা একজন কট্টর বিজনেসম্যান সেখানে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে কিভাবে সিন্ডিকেট তারা তৈরি করেছে, দেশের মানুষের গলা চেপে কিভাবে চাল, ডাল, তেল, আটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের উপর এক্সট্রা দামে বিক্রি করে আমাদেরকে গলা কেটে নিয়েছে। এটাকে আমরা বুঝি না? আমরা ক্লিয়ারলি এটুক বুঝি। এটুক বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের ইউথ জেনারেশনের ক্লিয়ারলি রয়েছে। এই মিস আন্ডারস্ট্যান্ডিং যারা করে যাচ্ছে, তারা আসলে কোনোভাবেই বড় আকারের ভুলের শিকার হচ্ছেন এবং ভুল করে যাচ্ছেন। এবং আমরা জানি যে প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা পয়েন্টে এই মানুষগুলোকে ব্যবহার করে বাংলাদেশটাকে আরেকবার অচল করে দেওয়ার প্ল্যান করে যাচ্ছে। এটা কখনো হতে দেওয়া যায় না। আমি নিশ্চিত যে যেই রক্তাক্ত লাল একটা পরিবেশ নিয়ে আমরা আন্দোলনের মধ্যে সামিল হয়েছিলাম, সেই সময়টা সম্ভবত আমাদের খুব নিকটে চলে এসেছে। ইন্টারিম গভর্নমেন্ট যদি এভাবে চলতে থাকে, সেই গভর্নমেন্ট চরম আকারের ব্যর্থ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আবার ছাত্ররা একইভাবে মাঠে নামতে বাধ্য হবে, এবং এই নামতে বাধ্য করার জন্য সরকার নিজে দায়ী থাকবে, ইন্টারিম গভর্নমেন্ট নিজে দায়ী থাকবে। যতদূর জানতে পেরেছি, এখন পর্যন্ত এই 3 জন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের সাথে কোনো আলোচনা হয়নি, ঐক্য পরিষদের সাথে কোনো আলোচনা হয়নি, মানে কারোর সাথে কোনো আলোচনা হয়নি। দ্যাট মিনস হচ্ছে ডক্টর ইউনূস নিজ উদ্যোগে এই 3 জনকে নিয়োগ দিয়েছেন। মাহফুজ নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করবেন না, কিন্তু বাকি 2 জন নিয়ে প্রশ্ন করার হাজারটা জায়গা রয়েছে। আমরা ক্লিয়ারলি দেখেছি এই মানুষগুলো কমপ্লিট পাপেটদেরকে ক্ষমতায় বসানো, দেশের মানুষের সাথে প্রতারণা করা। এটা যদি এভাবে চলতে থাকে, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ গভর্নমেন্টকে যেভাবে মানুষ জুতো পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে, ঠিক একইভাবে এই সরকারকে মানুষ ক্ষমতা থেকে নামাবে, এই সরকারকে বাধ্য করবে ক্ষমতা থেকে নেমে যেতে। এবং যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট কোনোদিন ব্যর্থ হবে কিনা, তবে এগুলোর কারণে ব্যর্থ হয়ে যেতে পারে, এবং এটা সম্ভবত খুব সন্নিকটে চলে এসেছে। আমি এর আগে কন্টেন্ট বানিয়ে সিরিয়াস আকারের বিপদে পড়েছিলাম, আমাকে ঢাকা ছেড়ে যেতে হয়েছিল এবং ঢাকায় ফিরেও এসেছি, অনেকটা পরে ফিরে আসতে হয়েছে। আমি জানি না আমার উপর নেক্সট কি বিপদ অপেক্ষা করে যাচ্ছে, কারণ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট আমি কমপ্লিটলি তৈরি করে যাচ্ছি। এই ধরনের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার যে নেক্সট বিপদ হবে না, এটা আমি আসলে বলতে পারি না আমার বিপদ হতে পারে। তাই আমি ক্লিয়ারলি বলবো যে মানুষগুলো এতটা স্যাক্রিফাইস করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, তাদের বিশাল পরিশ্রমকে কিভাবে আপনারা বৃথা যাওয়ার পথে নিয়ে যাচ্ছেন। লাস্টলি আরেকটা পজিটিভ কথা আমি হয়তো বলতে চাই, মোস্তফা সরোয়ার ফারুকীর চামড়াটা অনেক নোংরা, কিন্তু নোংরা চামড়াটাও অনেক সময় ভালো কাজ করতে পারে। আমি জানি না মোস্তফা সরোয়ার ফারুকী সেটা করবেন কিনা, তার এখন হাতে সময় এসেছে, হাতে একটা সময় আছে। যদি তিনি সেটা প্রুভ করতে পারেন, সাধারণ মানুষকে বুঝাতে পারেন তিনি আসলে দেশের পক্ষে কাজ করেন, মানুষের পক্ষে কাজ করেন, মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, এই জিনিসটা তিনি যদি প্রমাণ করে দিতে পারেন, হয়তোবা কিছুটা গ্লানি মোচন হবে, কিন্তু আমার মনে হয় না এটা এত সহজে হবে। কিন্তু বশির নিয়ে আমার সন্দেহ অনেক বেশি। কমপ্লিটলি আওয়ামী পরিবারের একজন লোক, কোনোভাবেই তাকে আমি ভালো দিক থেকে নিতে পারছি না। এরপরে আসে আজকের যে পাঁচালাল হয়ে গেল, যে নূর হোসেন চত্বর থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত, সেটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করব? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে বলে হাফ অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি প্রেগনেন্ট হয়ে গেছে। তাদের ধারণা এমন যে আওয়ামী সরকারকে নতুন করে ক্ষমতায় আসার জন্য তারা কাজ করে যাবে, এবং দেশে যে 300 সংসদ সদস্য তাদের পালিয়ে গিয়েছিল দেশ থেকে, তাদেরকে আবার ফেরত নিয়ে আসবে, নতুন করে সরকার গঠন করবে, এখানে ক্ষমতায় বসাবে। ইজ দ্যাট ইজি? এক্স্যাক্টলি না, এতটা ইজি কোনোভাবেই নয়। কারণ হচ্ছে এটা ক্লিয়ার, আমি তো জিওপলিটিক্স নিয়ে প্রচুর ভিডিও করি, সো আমি একটা জিওপলিটিক্স
জিওপলিটিক্স পার্সপেক্টিভে একটা কমপ্লিট উদাহরণ দিই, সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট যত সার্কামস্টেন্সেসে আসুক তাদের ফরেন পলিসি খুব সহজে চেঞ্জ হয় না, আর যদি চেঞ্জ হয় তাদের ইন্টারেস্টের বাইরে কখনো চেঞ্জ হয় না। ইভেন তাদের ইকোনমিকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে করে এবং জিওপলিটিক্স ফ্যাক্টটা তারা সবচেয়ে বেশি দেখে। এই তিনটা জিনিসকে যদি ফলো করেন তাহলে ইউএস গভর্নমেন্ট এই মুহূর্তে কতটা বিপদে রয়েছে। সবচেয়ে বড় বিপদে রয়েছে হচ্ছে ইউরোপের মার্কেট তাদের থেকে হাতছাড়া হওয়ার পথে রয়েছে। তারপরের বিপদ রয়েছে ওয়েল জায়ান্ট যেটা রয়েছে এশিয়াতে, বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এখানে ইউএস এর ডবল ধোলাই প্রতিদিন হচ্ছে। আমেরিকান এম্পায়ারের এই মুহূর্তে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কন্ট্রোল নিজের হাতে ধরে রাখা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার ইকোনমি ফার্স্ট, দেন মিডল ইস্ট থেকে ইউরোপ পর্যন্ত তাদের ডমিনেশন ধরে রাখা, যেটা কমপ্লিটলি এই মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে রয়েছে। ট্রাম্প অতটা বোকা নয় যে ওই সিরিয়াস পার্টটা বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় খুব ছোট্ট একটা অঞ্চল জুড়ে বাংলাদেশের হিন্দু জেনোসাইডের একটা মিথ্যা অপবাদ যেটা তৈরি করা হয়েছে সেটাকে নিয়ে মাথা কাটাবে। এই সময় তার ট্রাম্পের নেই, কোনোভাবেই নেই, এবং ট্রাম্প এগুলোতে নজর দেওয়ার সময়ই পাবেন না। এখন বলবেন হয়তো যে ট্রাম্প তো টুইট করেছে, এটা পলিটিক্যাল গেম, কারণ ওই সময় নির্বাচন চলছিল। নির্বাচনে ইন্ডিয়ান যে ভোটাররা রয়েছে আমেরিকান মার্কেটে তাদের থেকে ভোট আদায় করার একটা চাল ছিল মূলত এটা। কমলা হ্যারিসও ঠিক একই সময় একটা টুইট করেছেন, কিন্তু আপনারা হয়তো অনেকে ফলো করেননি। এই দুটো টুইটেরই মূল মিনিংস ছিল ইন্ডিয়ান ভোটারদের তাদের নিজেদের বগল দাবি করে নেওয়া, এর বাইরে কোনো কিছুই না। আপনি নিশ্চিত থাকেন ট্রাম্প আগামী 5 বছর নয় 50 বছরও যদি ক্ষমতায় থাকে, বাংলাদেশে হিন্দু জেনোসাইড বলে যে মানে সিরিয়াস আকারের মিথ্যা একটা অপবাদ দিয়েছে সেটা কোনোদিন কাজে আসবে না। কারণ আমেরিকান ইন্টেলিজেন্স এত বোকা নয় ভুল মিথ্যা একটা ন্যারেটিভকে পুঁজি করে এখানে অন্য দেশের স্বার্থ আদায় করার জন্য নেমে পড়বে। কারণ এটা মিডল ইস্ট নয়। মিডল ইস্টে যখন ইরাক আক্রমণ করেছিল সেখানে তার নিজের স্বার্থ ছিল, কিন্তু বাংলাদেশে তার নিজের স্বার্থ নেই। জাস্ট এই থিংগুলো আপনাদের বুঝতে হবে। আর সোফার যারা আওয়ামী লীগের অন্ধ সমর্থক রয়েছেন, যারা এবারের হাসিনার একটা ভুল কি বলবো সাজানো নাটকে সাড়া দিয়ে ঢাকাতে এসেছিলেন, পাঁচা লাল করে শেষ পর্যন্ত গিয়েছেন, 30-40 জন অ্যারেস্ট হয়েছেন, তারা দুনিয়ার সবচেয়ে বড় কবে। তারা এইটুক বুঝতে পারছে না যে তাদের 300 নেতা কমপ্লিটলি দেশ থেকে পালিয়েছে, বাইরে গিয়ে আয়েসে জীবনযাপন করছে। তারা যদি সারা জীবনে নাও ফেরত আসে তাদের অর্থের কোনো অভাব হবে না, তারা কোনোদিন আসবেও না। কিন্তু ওখান থেকে একটা ফাঁকা আওয়াজ তুলে আপনাদেরকে মাঠে নামিয়ে দিয়ে আপনাদেরকে বিপদে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই এখন তাদের। কিন্তু তারাও খুব ভালো করে জানে যে এইসব কাজ করে যাচ্ছে যে বিপদে আপনি পড়বেন। আপনার সন্তান হয়তো বাবা হারা হবে, আপনার মা হয়তো ছেলে হারা হবে, কিংবা আপনার ভাই হয়তো ভাই হারা হবে, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি এখানে তারা নেবে না। কিন্তু তারা এত সহজে ক্ষমতায় আসতে পারবে না। এটা যদি কেউ ভেবে থাকে 71-এর যুদ্ধের পরে বাংলাদেশে সাধারণ ক্ষমার মতো করে শেখ মুজিবের শাসন, আর যদি এভাবেই কেউ চিন্তা করে তাহলে সিরিয়াস ভুলের মধ্যে রয়েছে। এই জেনারেশন 71 নয়, শুধু 19-18 শতক থেকে ইতিহাস পড়ে পড়ে জানা শুরু করেছে এবং জানে, ক্লিয়ারলি জানে। এখন এই জেনারেশনকে ইনফ্লুয়েন্স করার মতো হাজারো ইনফ্লুয়েন্সার অলরেডি তৈরি হয়েছে, যারা ইতিহাস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে দিকপাল নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং ক্লিয়ারলি ওই জেনারেশন ভালো করে জানে কখন কি হয়েছে, কারা কি করেছে, কোন শাসক স্বৈরাচার ছিল, কোন শাসক স্বৈরাচারই করেনি। সো এই জেনারেশনকে আপনি ভুল বুঝিয়ে ক্ষমতায় আসবেন, ওই দিন অনেক আগে চলে গেছে, ওই দিন এখন নাই। যেটা আছে সেটা হচ্ছে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং সঠিক পথে আগানো। আগামীর দিনগুলোতে যত ধরনের দুর্নীতিবাজ, ঘুষখোর, ফালতু কর্মকর্তা রয়েছে তাদেরকে ক্ষমতা থেকে নামানো, এটা হচ্ছে এখনকার জেনারেশনের সবচেয়ে বড় মানে কি বলে প্ল্যান, এবং সেই প্ল্যান তারা এক্সিকিউট করে যাচ্ছে। আপনারা যদি সাবধান না হন তাহলে আপনাদেরও পাঁচা লাল হবে কিছুদিনের মধ্যেই। যেটা শেষ দিকে বলতে চাই, পরিবর্তন আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেন না, বাট আমি কিছু পরিবর্তন অনেক গভীরভাবে লক্ষ্য করেছি। আচ্ছা, আপনারা কি এটা লক্ষ্য করেছেন যে হিরো আলম এই মুহূর্তে কমপ্লিটলি পর্দা থেকে আড়ালে চলে গেছে? তারপর কিছু টিকটকার ছিল যাদের হচ্ছে কি বলবো দুই লাইন যদি ঠিক মতো বলতে দিই সেই 2 লাইন বলতে পারবে না। তারা বাংলাদেশের জিওগ্রাফি নিয়ে যদি তাদেরকে জাস্ট ছোট্ট কিছু কোশ্চেন করে সেটার উত্তর দিতে পারবে না। আমাদের হিস্ট্রি থেকে একদম সিলি কোনো কোশ্চেন যদি দিয়ে দেই সেই উত্তর দিতে পারবে না। ওইসব টিকটকাররা এখন কমপ্লিটলি আলো থেকে বাইরে চলে গেছে, দেখতে পেয়েছেন? কারণ মানুষ এখন ওগুলো দেখে না। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে ক্রিকেটের টিআরপি তার ইতিহাসের সবচেয়ে সর্বনিম্ন অবস্থায় রয়েছে বাংলাদেশে। যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে পাগল ছিল, কেন জানেন? কারণ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ এটা বুঝতে শিখেছে যে আমার পেটে ভাত দেওয়ার জন্য ওই সস্তায় এন্টারটেনমেন্ট কখনো কাজে দেয় না। যেটা কাজে দেয় সেটা হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দেশের সামাজিক কন্ডিশন, দেশের লিডার কারা রয়েছে, দেশ কারা পরিচালনা করছে, কোথায় নজর দিলে আমার কাজে লাগে, কোথায় নজর দিলে কাজে লাগে না, কোথায় দুর্নীতি হচ্ছে সেটাকে ভেবে চিনতে দেখা। এই সবগুলো জিনিস আসলে আমাদের এখন কাজে দিচ্ছে এবং এই জিনিসগুলো ইউথ ক্লিয়ারলি বুঝতে পেরেছে। এবং ইউথ ক্লিয়ারলি বুঝতে পেরেছেই দেখে আজকের দিনে নূর হোসেন চত্বরে 5-10 জন যে কথিত স্বৈরাচারের পাপেটরা এসেছিল গণদোলাই খেয়ে এখান থেকে পালিয়েছে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে সরকারের বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে?
যদি ছাত্ররা মাঠে না নামে কিংবা সাধারণ মানুষ মাঠে না নামে, এখনো পারবে না। ওই দিনটা অলরেডি চলে গেছে আওয়ামী লীগের হাত থেকে, এবং এটা আমাদেরকে বুঝতে হবে। তাই ইন্টারিম গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ দুটার জন্যই সিরিয়াস একটা সতর্কবার্তা, এবং রেড লাইন সম্ভবত জারি হয়ে যাওয়ার পথে আছে। আমি যতটুকু বুঝতে পারছি যে এই রেড লাইন ক্রস করলে আপনাদের এবং দেশে যদি বড় ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হয়, এটার জন্য আপনারা সিরিয়াসলি দায়ী থাকবেন এবং খারাপ কিছু হয়তো বা অপেক্ষা করবে। জাস্ট আমি এটুকু বলতে চাই। আর বলতে চাই যে ভালোকে ভালো, খারাপকে খারাপ, এবং ভালো মানুষকে ভালো জায়গায় দিন, খারাপ মানুষকে খারাপ জায়গায় রাখেন। যে ডাস্ট তাকে ডাস্টের জায়গায় রাখেন। মোস্তফা সরোয়ার ফারুকী কোনোভাবেই ভালো মানুষ নয়, এবং উপদেষ্টা পরিষদে এই ধরনের যা মানুষ রয়েছে তাদেরকে ঝেড়ে ফেলার সময় এসেছে, নয়তো উপদেষ্টা পরিষদ সহ পুরো গভর্নমেন্ট একসময় চলে যেতে বাধ্য হবে।